একদিকে যখন ভারতের রাজধানী দিল্লি বোমা বিস্ফোরণে কেঁপে উঠেছে, ঠিক তখনই চিকেন স্নেকের কাছে একাধিক অস্ত্র মজুত করতে শুরু করলো ভারতের সেনা। তার কারণ আছে, তার প্রেক্ষাপট আছে, আমি নিঃসন্দেহে এই ভিডিওতে আলোচনা করব। তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা এই ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, আমি কোনো জয়নিং বাটন লাগাইনি, শুধু একটা ক্লিক করলে আমি এই ধরনের আপডেটেড ভিডিও আপনাদের জন্য রেগুলার নিয়ে আসার একটা ইন্সপিরেশন পাবো। যাই হোক, যে খবর দেখুন সামনে এসছে আজকে দুপুরে, সেখানে বলা হচ্ছে চিকেন স্নেকের কাছে S-400 ডিফেন্স সিস্টেম এবং ব্রহ্মোস মিসাইলকে মজুত করেছে ভারতের সেনাবাহিনী। এবং এই প্রথমবারের জন্য এই ধরনের হাইলি যদি বলা হয় মানে হাইলি ক্যাপাবেল মিসাইল এবং ডিফেন্স সিস্টেমকে মজুত কিন্তু করলো শিলিগুড়ি করিডোরের কাছে ভারতের সেনা। কারণটা কি তার আগে একটু বলি, শুধু S-400 ডিফেন্স সিস্টেম নয়, এখানে ভারত MRSAM অর্থাৎ DRDO এবং ইসরায়েল একত্রে যে ডিফেন্স সিস্টেম বানিয়েছে সেটাকে মজুত করা হয়েছে, আকাশ তীর ডিফেন্স সিস্টেমকে মজুত করা হয়েছে, ব্রহ্মোস মিসাইলকে মজুত করা হয়েছে এবং রাফায়েল ফাইটার জেটকে মজুত করা হয়েছে। এবং আপনারা শুনলে অবাক হবেন, এইখানে অলরেডি ত্রিশক্তি কর্পস থাকে ভারতের, সেখানে 33 ব্যাটালিয়ন সেনাবাহিনী কিন্তু অলরেডি ডিপ্লয় ভারত করেছে। অর্থাৎ ভারত কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে, যেভাবে বাংলাদেশের পক্ষ থেকে ক্রমাগত থ্রেট আসছে, সেই থ্রেটকে কাউন্টার অ্যাটাক করতে ভারতের সেনাবাহিনী এবার তৎপরতা দেখাতে শুরু করলো। বাংলাদেশের পক্ষ থেকে কি থ্রেট এসছে, কালকে একটি ভিডিও বার্তায় হাফিজ সঈদ তিনি সরাসরি ভারতকে হুমকি বা হুঁশিয়ারি দিয়েছেন। সেই ভিডিও বার্তায় উনি স্পষ্ট বলছেন, আমরা এবার ভারতকে পূর্ব পাকিস্তান থেকে অ্যাটাক করব। অর্থাৎ বাংলাদেশকে লঞ্চ প্যাড বানিয়ে ভারত আক্রমণের পরিষ্কার পরিকল্পনা এই হাফিজ সঈদরা কিন্তু করেছেন, তা কিন্তু আমরা ক্রমাগত বুঝতে পারছি। এবং হাফিজ সঈদ কালকে স্পষ্ট বলেছেন যে ভারতকে তাদের জবাব দিতে হবে এবং ভারতের বিপক্ষে তারা প্রতিশোধ নেবেন। অর্থাৎ অপারেশন সিন্দুর পর্বে যেভাবে 9টি জঙ্গি ঘাঁটি ভারতের সেনাবাহিনী সম্পূর্ণ দুর্মূশ করে দিয়েছে, 11টি মিলিটারি বেস সম্পূর্ণ শেষ করে দিয়েছে, তার প্রতিশোধ নেওয়ার জন্য এখন হাফিজ সঈদ বাংলাদেশ থেকে ভারতবর্ষের দিকে আক্রমণ করার পরিকল্পনা করছেন। এবং সেটা আমি আপনি কেউ বলছি না, হাফিজ সঈদ নিজে ভিডিও বার্তায় বলছেন এবং সেই ভিডিও বার্তায় এসে পৌঁছেছে ভারতের গোয়েন্দাদের হাতে। আপনারা দেখতে পাচ্ছেন একাধিক রিপোর্ট, আমি স্ক্রিনেও দেখাচ্ছি, আপনারা নিজেরাও গুগলে গিয়ে চেক করুন যে কিভাবে বাংলাদেশ থেকে অপারেশনের পরিকল্পনা এবার হাফিজ সঈদের মতো জঙ্গিরা, UN ডেজিগনেটেড জঙ্গিরা কিন্তু করছেন। পাশাপাশি ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আরো খারাপ জায়গায় চলে গেল। কেন আমি বলছি, কারণ কিছুদিন আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইউনূস যে কথাগুলো বলছেন সেগুলো রিচেক করা উচিত, আমরা বাংলাদেশের সঙ্গে কোনো যুদ্ধ চাইছি না, কিন্তু আমরা চুপ করে আছি মানে এটা আমাদের দুর্বলতা নয়, আমাদের বিপক্ষে যদি কেউ কোনো ষড়যন্ত্র করে আমরা পাল্টা দেব। এবার এরপর বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের বিদেশ মন্ত্রক একটি স্টেটমেন্ট দিয়েছেন, সেখানে রাজনাথ সিংকে তারা জবাব দিয়ে বলেছেন, রাজনাথ সিং যে ভাষায় কথা বলেছেন সেটা নাকি ইনকারেক্ট, সেটা ডিপ্লোমেসির জন্য ক্ষতিকারক। ভাবলে অবাক লাগে, এই মোহাম্মদ ইউনূস যিনি শেষ 1 বছর ধরে ভারতকে অশান্ত করার পরিকল্পনা করলেন, ভারতের বিপক্ষে একাধিক ষড়যন্ত্র করলেন, তিনি ডিপ্লোমেসির জ্ঞান দিচ্ছেন কাকে? ভারতের প্রতিরক্ষা মন্ত্রীকে। এবং ভারত আজকে অবধি কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না দিলেও এ বিষয়ে কড়া কোনো জবাব দেবে, তো 100% আপনারা নিশ্চিত থাকতে পারেন। পাশাপাশি কেন বাংলাদেশের এই বর্তমান অবস্থাটা ভারতের জন্য চিন্তার কারণ হয়ে যাচ্ছে, দেখুন হাফিজ সঈদ শুধু যে বার্তা দিয়েছেন তা নয়, আমি ঠিক 1 সপ্তাহ আগে একটি নিউজ করেছিলাম, আমি আবার আপনাদের জন্য সেই খবরটি দেখাচ্ছি, তাহলেই বুঝবেন কেন চিকেন স্নেক এবং শিলিগুড়ি করিডর এবং বাংলাদেশ সীমান্ত আমাদের অত্যন্ত মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে। 25শে অক্টোবর হাফিজ সঈদের অত্যন্ত ঘনিষ্ঠ এক ব্যক্তি যার নাম ইব্রাহিম ইলাহি জাহির, তিনি বাংলাদেশের মাটিতে আসেন। তিনি বাংলাদেশের মাটিতে রাজশাহী যে এয়ারপোর্ট আছে সেখানে কিন্তু অবতরণ করেন। তিনি কিন্তু হাফিজ সঈদের 24 বছরের সহযোগী এবং তিনি কিন্তু বর্তমানে জেনারেল সেক্রেটারি পাকিস্তানের মুকাজি জামাত আল হাদিদ, এই যে সংগঠন আছে তার। এবার এই সংগঠনগুলো আপনারা বলতেই পারেন এত নামই শুনিনি কখনো, এগুলোকে বলা হয় প্রক্সি সংগঠন। যখন UN অর্থাৎ রাষ্ট্রসংঘ একের পর এক মেন সংগঠনগুলো, প্রাইমারি সংগঠনগুলোকে ব্যান করে দেয়, যেমন আল কায়দা, ধরুন জেইশ-ই-মোহাম্মদ, লস্কর-ই-তৈবা, এগুলো তো UN ডেজিগনেটেড
টেরোরিস্ট আখ্যা পেয়ে বন্ধ হয়ে গেছে। ফলে এই সংগঠনগুলো এখন তাদের প্রক্সি ওয়ার চালানোর জন্য এই ধরনের সেকেন্ডারি অর্গানাইজেশন তৈরি করে। যেমন পেহেলগাম হত্যাকাণ্ডের সময় আমরা কি দেখলাম? আমরা দেখলাম দ্য রেজিস্ট্যান্স ফোর্স নামক একটি অর্গানাইজেশন, যার কথা আমরা এর আগে কখনো শুনিনি। পেহেলগাম হত্যাকাণ্ড হয়েছে বলে আমরা রেজিস্ট্যান্স ফোর্সের নামে আমরা দ্য রেজিস্ট্যান্স ফোর্সের কথা শুনলাম, পরবর্তীকালে জানতে পারলাম এটি আরো একটি জঙ্গি সংগঠনের শাখা সংগঠন। অর্থাৎ এই শাখা সংগঠনের মাথায় বসে আছে ইব্রাহিম ইলাহি জাহির, যিনি বাংলাদেশে এলেন 25শে অক্টোবর, বাংলাদেশ থেকে গেলেন শেষ দুদিন আগে 9 নভেম্বর। এবং তিনি রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ সেখানে কিন্তু সবার আগে দুটি সভা করেন এবং পরবর্তীকালে তাকে এয়ারপোর্টে রিসিভ করেছেন জাহিল এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একজন ব্যক্তিত্ব। তিনি আবার আল জামিয়ার প্রফেসর, তার নাম আব্দুল রহিম। এবং আব্দুল রহিম কিন্তু বাংলাদেশের একাধিক ইসলামের জিহাদিপনা স্প্রেড আউট করার জন্য বিশ্ববিখ্যাত একজন ব্যক্তি। এবং এই পার্টিকুলার জাহিরকে নিয়ে একাধিক জায়গায় কনফারেন্স করা হয়, সভা করা হয় এবং পশ্চিমবঙ্গ বর্ডার থেকে কিছুটা দূরে একটি বক্তৃতা দিতেও শোনা যায় জাহিরকে, যিনি ওই পার্টিকুলারলি হাফিজ সাঈদের ঘনিষ্ঠ এবং সহযোগী। এবং তিনি কিন্তু সরাসরি বলে বসেন যে এই কাশ্মীর ইস্যু আমরা সলভ করব। কাশ্মীর ভারতের অংশ নয়, কাশ্মীর পাকিস্তানের অংশ। আমাদের ইসলামের মত অনুযায়ী নিজেদেরকে স্যাক্রিফাইস করতে হবে, আমাদের একজোট হতে হবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও ইসলামের মাহাত্ম্য বোঝাতে হবে। এই সংক্রান্ত কিছু স্পিচ তিনি সার্কুলেট করে দেন বাংলাদেশের গ্রাউন্ড লেভেল রিয়েলিটিতে। অর্থাৎ বার্তাটা স্পষ্ট, বাংলাদেশের স্লিপার সেলগুলোকে অ্যাক্টিভ করো। আইএসআই এবং পাকিস্তান যেভাবে বাংলাদেশের মাটিকে কাজে লাগিয়ে নর্থ ইস্টকে উত্তপ্ত করতে চাইছে, এই পার্টিকুলারলি এই যে শহীদ মানে হাফিজ সঈদ, তিনি আইএসআই এবং বাংলাদেশ আর্মির পরিকল্পনাটাকেই অন্যভাবে বাস্তবায়িত করার চেষ্টা করছে। অর্থাৎ বোঝার চেষ্টা করুন, একটা রাষ্ট্রের বিপক্ষে শুধু বাংলাদেশ নয়, শুধু পাকিস্তানের গোয়েন্দা সংস্থা নয়, পাকিস্তানের একাধিক জঙ্গি সংগঠন ক্রমাগত পিছনে পড়ে আছে। তারপর তো ডিপ স্টেটের ষড়যন্ত্র আছে, চায়নার ষড়যন্ত্র আছে। ফলে একটা রাষ্ট্রের প্রভাব এবং প্রতিপত্তি কোন জায়গায় পৌঁছালে একসঙ্গে আন্তর্জাতিক স্তরে 5 থেকে 6টা সংগঠন এইভাবে একটা দেশকে অশান্ত করতে পারে, তা ভাবলে অবাক লাগে। যদিও বিপিন রাওয়াত বলেছেন আমাদের আসল শত্রু হলো আড়াই ফ্রন্ট ওয়ার। আমরা আড়াই ফ্রন্ট ওয়ার মানে কি? একদিকে চায়না, একদিকে পাকিস্তান। কিন্তু আজকে নির্দ্বিধায় বলতে হচ্ছে দেশের ভিতরে 0.5 কিছু মানুষ এখনো আছেন যারা এই বিদেশি শক্তিগুলো তাবেদারি করেন, তারাও কিন্তু ভারতের চরম শত্রু। এটা কিন্তু আমার কথা নয়, ভারতের প্রাক্তন সিডিএফ বিপিন রাওয়াতের কথা। কিন্তু আমি জানি না বাংলাদেশের এই অবস্থা উনি দেখলে উনি বর্তমানে কি বলতেন। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আড়াই ফ্রন্ট নয়, বর্তমানে ভারত কিন্তু 3.5 ফ্রন্টের সামনে, যুদ্ধের সামনে দাঁড়িয়ে, যেখানে বাংলাদেশ নতুন ফ্রন্ট তৈরি করে তুরস্ক আজারবাইজানকে নিয়ে ইসলামী ফ্রন্ট তৈরি করে ভারতের বিপক্ষে যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়তে পারে। তবে ভারতের সেনাবাহিনী যে প্রস্তুত, আজ তার প্রমাণ তারা করেছেন। শিলিগুড়ি করিডোরে ব্রহ্মোস এবং রাফায়েল ডিপ্লয় হয়ে গেছে। লড়ার হলে সামনে থেকে লড়ো, পাকিস্তানের মতো ইসলামী মানসিকতায় বিশ্বাস করে পিছন থেকে নিরীহ মানুষদের ছুরিতে মেরো না। ভারতের বার্তা স্পষ্ট। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানান। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।